আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একটি রাজবাড়ি সম্পর্কে অর্থাৎ জমিদার বাড়ি সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি। প্রায় 200 বছরের প্রাচীন চট্টগ্রামে করে জমিদাররা এসেছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমনবাজারে করে চৌধুরী এলাকায় এই ঐতিহাসিক দ্বিতীয় পাকা জমিদার বাড়ি অবস্থিত। জমিদারদের বংশধররা এখানে বাস করেছেন 200 বছর পূর্বে। তাদের পূর্বপুরুষদের সেই বন্দিদি বাড়ির ধ্বংস বিশেষ প্রায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কথা বলেছি জমিদার বাড়ির নির্মাতা অর্পণা জয়রায় চৌধুরী চতুর্থ প্রজন্ম অংশমান রায় চৌধুরীর সাথে। ওনার মতে জমিদার বাড়িটি অর্পণা রায় চৌধুরী নির্মাণ করলেও তদীয় পুত্র পাঁচকড়ি রায় চৌধুরী তথা মনমোহন রায় চৌধুরীর নামে বাড়িটি পাঁচকড়ি জমিদার বাড়ি নামে অধিক পরিচিত। উনি আরও জানালেন, ওনার পরিবারের এক পূর্বপুরুষ রাজপুত্র লালালাল চন্দ্র রায় তৎকালীন মুঘল ভারতের পাঞ্জাব থেকে এসেছিলেন বলে ধারণা দিয়েছেন তিনি। শুধু জমিদার বাড়ি নয়, বাসার মুখ্যভাগের রয়েছে পাঁচকড়ি চৌধুরী দিঘি নামের বিশাল অনন্য সুন্দর দিঘি। ভগ্নপ্রায় এই জমিদার বাড়ির অদূরে ডান পাশে রয়েছে পুরাতন শিববাড়ি মন্দির। জমিদার বাড়ির দুটো অংশ, মূলত বাড়ি ও মজলিস বা বৈঠকখানা। বাড়ির ডান পাশে রয়েছে পূজাঘর। তবে ওনার পারিবারিক একটি শোকবহ মর্মদ্র ব্যাপার জানা গিয়েছে যে ওনার পরিবারের পূর্বপুরুষদের বেশিরভাগই প্রায় 50 বছরের কাছাকাছি বয়সের, খুব বেশি একটা হায়াত পাননি কিংবা বেঁচে থাকার সুযোগ পাননি। আমরা আশা করছি উনি এই ব্যাপারটা ওনার পরিবাররা কাটিয়ে উঠতে পারবেন। সরকার মহোদয়ের কাছে আমাদের একটি আবেদন রয়েছে, সেটা হচ্ছে ঐতিহাসিক এই ধ্বংসবিশেষ প্রায় জমিদার বাড়িটি জমিদার পরিবারের তত্ত্বাবধানে সংস্কার করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হলে, বিশেষ করে জমিদার বাড়িটি সারা জীবনের জন্য একটি স্মৃতি হিসাবে গর্বের বিষয় হয়ে দাঁড়াতো বাংলাদেশের জন্য। জমিদার বাড়িটি বাহির থেকে অত সুন্দর না হলেও ভিতরের অংশ খুবই চমৎকার, খুবই অদ্ভুত বিষয়। দ্বিতীয় তলা বাড়িটির প্রত্যেকটা অংশে খোদাই করা রয়েছিল বিভিন্ন দেবদেবীর ছবি। তবে বর্তমানে এই বাড়িটি 200 বছরের অধিক হয়ে যাওয়ার কারণে সে অংশগুলোতে ফাটল ধরেছে এবং ছোটো ছোটো পড়ে গিয়েছে অনেক শিল্প কারুকালু শিল্পের রচিত বিষয়গুলো। তবে অনেকের মতে এই জমিদার বাড়ির পতনের পেছনে নানান কারণ রয়েছে। চট্টগ্রামের জঙ্গল পাহাড়তলির নিচে খালি খোলা জায়গাটির নামকরণ হয় তাদের নৈতিবাচক কর্মের কারণে। এখানে তারা নাচের আসর বসাত, নাচের সময় চা গরম করত টাকা পড়ে। সো এইসব কারণে মূলত জমিদার বাড়ির বিভিন্ন নাম খারাপ হয়ে যায়। তবে আপনারা চাইলে যে কেউ দেখতে যেতে পারেন আমাদের পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে। সরকারিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে না, কারণ 200 বছর পুরাতন এই প্রাচীন জমিদার বাড়িটিতে তেমনটি সংস্কার করার মতো কোনো কিছু নেই। যা রয়েছে তা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সো অনেকেরই মতে একদিন সব মুছে যাবে, একদিন সব হারিয়ে যাবে, একদিন সব কোনো খুঁজেও পাবে না জীবনের কোনো স্মৃতি। ঠিক বিষয়টি এমনই হবে। এটি আমনবাজার থেকে 3 কিলোমিটার পূর্বে শিকারপুরে অবস্থিত। পাঁচকড়ি চৌধুরীর এক মেয়ের বংশধর
হিসাবে এমন একটি ব্যক্তির সাথে আমরা কথা বলেছি যার আম্মু ছিলেন যোগীরহাট সিলনকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। কত স্মৃতি না সেখানেই ছিল। তবে একজন বলেছিলেন আমাদেরকে, বিষয়টি ঠিক এভাবে বলেছিলেন, আমার মামার বাড়ি এইটি ছিল, জমিদারের পতন হয় অবহেলার কারণে। আসলে বিষয়টি এমনই, যে জমিদারটি ছিলেন পাঁচকড়ি জমিদার, তার বাবা প্রচুর সম্পত্তি গড়ে গিয়েছিলেন। তবে বাবার মৃত্যুর শেষে তার যেই সমস্ত ছেলেরা রয়েছে তারা কোনো কর্মের সাথে জড়িত ছিল না। তারা তাদের বাপজাদার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো বিক্রি করে করে খেয়ে কোনো রকম জীবনযাপন করত। সো এইভাবে সেই জমিদার বাড়িটির পতন ঘটে। তবে নানা কারণে জমিদারদের তৃতীয় প্রজন্ম তাদের জমিদারের শিকড়ের কষ্টের সাথে তৈরি করেছ বিভিন্ন সম্পত্তি। পরবর্তীতে এই বিশেষ সম্পত্তি অবহেলার সাথে উড়িয়েও দেয় তারা। সমাজসেবার স্বার্থে তারা মানুষ থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা হাতিয়ে নেয়। আর কি, বাকিটা সবার সামনেই ঘটে। চট্টগ্রামের এর প্রথম সিনেমা হল তাদের হাত দিয়ে তৈরি হয়েছিল। অর্থাৎ পাঁচকড়ি জমিদার যে ছিলেন তার ছেলেরা কোনো না কোনোভাবেই যে চট্টগ্রামে চা গরম করতো টাকা পড়ে, অর্থাৎ তারা যে চাগুলো গরম করতো এগুলো টাকা আমাদের বাংলাদেশে বর্তমান যেই টাকাগুলো প্রচলিত আছে ওই সমস্ত টাকা দিয়ে তারা চা গরম করতো। তার কারণে এটা কোনোভাবেই তাদের ব্যাপারটার কারণে তারা তাদের জমিদারি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ঠিক শেষের বিষয়ে, অর্থাৎ তাদের তৃতীয় প্রজন্ম যারা রয়েছে তারা সেই চা পোড়ানোর আসরটিকে চট্টগ্রাম সিনেমা হল হিসাবে পরিচিতি দিয়েছিল। তাদের হাতে এই চট্টগ্রাম সিনেমা হল তৈরি হয়ে যায়। প্রথমে মেয়েদেরকে স্কুলে এসব বিষয়ে তারা পরামর্শ দেওয়া হতো, তবুও এরা আজকে অবহেলিত হয়ে যায়। যারা নিজের জন্মভূমি ছাড়বে না বলে ভারতে বিরাট এদের জমিদারির লিস্ট ফেলে এসেছিল, তারা কিনা অবশেষে হারিয়ে যায়। অবশেষে তাদের প্রতিদান হিসাবে বাংলাদেশ সরকার তাদের কোনো উদ্যোগ নেননি। এখন তাদের কাছে শুধু আছে এই বাড়িটি। তাদেরকে কখনো বাড়িটি ছাড়া তারা প্রায় সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে জীবনযাপন করার জন্য। বাড়িটিও তাদের কাছে থাকবে কি না তাও অনিশ্চিত। ভবিষ্যৎ নির্ভর করছে সামান্য অংশ বিশেষ। এই ভিডিওতে সাক্ষাৎরত যে বংশধরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, তার মুখ থেকে আপনারা বাকি ইতিহাস খুব সুন্দরভাবে জেনে যেতে পারবেন। সো অনেকে বলতে পারেন, এই ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো বলতে পারেন এটা তাদের জন্মস্থানের আশেপাশে কোনো এলাকা। অনেকেই বলতে পারবেন তাদের ছোটোবেলার বেশ কিছু স্মৃতি এখানে কাটিয়েছেন। অনেকে বলতে পারবেন আমরা বেশ কয়েকবার সেখানে গিয়েছি ঘোরার জন্য। অনেকে বলতে পারবেন আমাদের শৈশব অনেক সুন্দর ছিল। তবে তাদেরকে একটু জানিয়ে রাখা উচিত, একসময়ে যারা কিনা কোটি কোটি টাকা সম্পত্তির মালিক ছিল, যারা কিনা চা গরম করার জন্য টাকা জ্বালিয়ে চা গরম করত, তারা আজ পথের ভিখারি। তারা চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা, লালমনিরহাট, লালখান, লালবাজার এসব এলাকাতে ছোটোখাটো দোকান দিয়ে কোনো রকম তাদের জীবন জীবিকা পরিচালনা করেন। সো যারা আজকে বিলাসিতা করছেন, যারা আজকে অহংকার করছেন, তারা একদিন গরিব হয়ে যাবেন এটা শুনেছি, যদি না সম্পত্তির সুন্দরভাবে বন্টন করতে না পারেন। সো আসুন আরেকটু বর্ণনা করে যায়। রাস্তা থেকে সবসময় দেখা যায় এই বাড়িটি। তবে অনেকে হয়তো বাড়িটি সম্পর্কে রাজবাড়ি হিসেবে জেনে থাকেন, তবে এটি কোনো রাজবাড়ি নয়, এটি হচ্ছেন জমিদার বাড়ি। ওইখানের একটি কুকুর রয়েছে, সেই কুকুরটি খুবই ভয়ঙ্কর ছিল। কুকুরের যে দৌড়ানি ছিল সেটা দেখার উল্লেখযোগ্য।
তবে অধিকাংশ বলা যায় তাদের একটি মেয়ে প্রাইমারি স্কুল ছিল, যার নাম ছিল অসিতা চৌধুরী রায়, যেনাকে ম্যাডাম হিসেবে সবাই অব্যাহত করত। বিশেষভাবে বলা যায় যে কুকুরটি রয়েছিল সেনাবাহিনী কোনো এক সময় ট্রেনিং করতে এসেছিল। ভুলকর্মে সেনাবাহিনীর অজানাতেই সে বাড়িটিতে ঢুকে পড়ার সাথে সাথে কুকুরটি সেনাবাহিনীর দিকে খুব জোরে দৌড়ে এসেছিল। তো সেনাবাহিনী জীবনকে বাঁচানোর জন্য কুকুরটিকে শ্যুট করে মেরে ফেলে। পরবর্তীতে এটি নিয়ে তাদের বাড়ির কিছু মানুষ হইচই করলেও সেনাবাহিনী তাদেরকে এক কথায় থামিয়ে দেয়, ভয়ঙ্কর কুকুর পালা নিষিদ্ধ। আবার অনেকেই জমিদার বাড়িটিকে বিজয়চন্দ্র রায়ের জমিদার বাড়ি হিসেবে বলে থাকে। তবে আপনারা এখন বর্তমানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে একটি অদ্ভুত গল্প রয়েছে, যাকে ঘিরে ভুতুরে জমিদার বাড়ি বলা হতো। তখন আপনাদেরকে যে পুকুরের ঘটনা আমাদের লুকানো কথা বলেছিলাম, সে পুকুরটি হচ্ছে বিজয়চন্দ্র রায়ের পুকুর। জমিদার বাড়ির দক্ষিণ দিকে এই পুকুরটি রয়েছে। শুধু যে বাড়িটাই ভয়ঙ্কর তা শুধু নয়, এই পুকুরটাও খুবই ভয়ঙ্কর। এই এলাকার লোকদের ধারণা এই পুকুরে নাকি টাকার জ্বালা ছিল। এই পুকুরে নাকি আগে চেন দিয়ে সংযোজিত 7টা টাকার জ্বালা ছিল। যারা জীবিত ছিল ওই পুকুরে নাকি মাঝে মাঝে খুব ঢেউ হতো। তখন পুকুরের মাঝে ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেত, আর সেই ঘুরপাক পুকুরের এক পাশ থেকে উঠে অপর পাশ থেকে বিলিয়ে যেত। গ্রামবাসীদের ধারণা তখন নাকি টাকার জ্বালা পুকুরের মধ্যে চলাচল করত। প্রতি অমানবত্ব অতিথিতেই নাকি এমন হতো। এলাকার কেউ কেউ নাকি স্বপ্নও দেখেছিল জ্বালা নেবার জন্য, কিন্তু সাথে কিছু চেয়েও ছিল, ভাব আর গাবের যে কোনো একটা। গ্রামের লোক বলে ডাব আর গাব চাওয়ার মানে ছেলে অথবা মেয়ে সন্তানকে চাওয়া হতো। কেউ এত লোভী নয় যে নিজের সন্তানদের বিলিয়ে টাকার চালা নেবে। কিন্তু একদিন ওই গ্রামের কাশেম মীরকে স্বপ্ন দেখিয়েছিলেন সেই লোকের কোনো সন্তান ছিল না, তাই তার কোনো ভয়ও ছিল না। সে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু শর্ত ছিল কাউকে বলা যাবে না। নির্দিষ্ট যে দিনে সে এই পুকুরে পূর্ব দিকে খুঁজতে শুরু করেছিল, যখন ছিল গভীর রাত। এদিকে সেদিনই গ্রামের ডাকাত পড়েছিল। মানুষ সব বাইরে এসে ডাকাত ধরতে ব্যস্ত হয়ে পড়ে। ওইদিকে খুঁজতে খুঁজতে তারা পুকুরের পাড়ে চলে এসেছিল। এত রাতে পুকুরের ভেতর কেউ কিছু খুঁজতে দেখেই সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এদিকে মানুষের আনাগোনা পেয়ে সত্য জ্বালা পূর্ব দিক থেকে মেঘর গর্জন করতে করতে একেবারে নদীতে গিয়ে নেমেছিল, আর সেখানে বেশ গভীর রাস্তার মতো তৈরি হয়েছিল। এখানে আছে সেই খাদের মতো রাস্তাটা, যা এই পুকুরে থুকে সাজা নদীতে গিয়ে পড়েছে। পরে নাকি কাশেম মীর পরিবারের ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল। এখন তো তাদের বিটে গুটুগুটু ছুটছে। কেউ কেউ বলে কাশেম মীর ওখান থেকে 2-1টা জ্বালা তুলেছিল, আর তার কারণেই তারা ওই দুরবস্থায়। সে যাই হোক, ব্যাপারটা অন্যদিকে আরেকজনের কাছ থেকে জানা যায় ভুতুরে লেগেছে। যখন তিনি বাড়ির গেটের সামনে পৌঁছেছিলেন, ঠিক তখন 3টা বেজে গিয়েছিল। খুবই অবাক ওই বাড়ির বর্ণনা। মহিলা যা দিয়েছিল তার থেকেও অনেক বেশি সুন্দর, ছবির মতো সুন্দর। কথাটা এই বাড়ির এবং চারপাশে দেখে বলা যায়। গেটের সামনে যখন গাড়ি অর্থাৎ রাত্রেবেলা যে ডাকাত ধরতে গিয়ে থামল,
তখন দেখলো প্রাচীনকালের গেট, পুরোটাই পাথরে তৈরি হয়ে গিয়েছিল। পাশে দুটো শ্রেষ্ঠ পাথরের বাঘের মতো মূর্তি। গেটের গায়ে লেখা ছিল 1700 খ্রিস্টাব্দে। গেটের বয়স যা অনুমান করেছিল তার থেকেও বেশি দেখা গিয়েছিল। গেট দিয়ে হরন বাজালো। বাড়ির ভেতর থেকে দেখলো দারোয়ান আর একজন পুলিশের হাবিলদার গাছের একজন বেরিয়ে আসলো। রিও গাড়ি থেকে মূর্খ বাড়িয়ে বলল, কসিমরা সাহেব নাতিনি এখনই ডাকাত ধরতে গিয়েছিল। এমনই কিছু বর্ণনা করতে গিয়ে তখন পিছন থেকে একজন বলেছিল, এসব বিষয়ে কোনোভাবে কোনো কথা বলা যাবে না। পরবর্তীতে সে চুপ হয়ে আমার থেকে মুখ লুকাতে চেয়েছিল। পুরো ঘটনাটা বলার জন্য আমি তাকে অনুরোধ করলাম। তিনি আমাকে বলল, স্যার আসলে রাত 3টা বাজে, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তখন ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম থানা থেকে কে কল দেওয়া হয়েছিল, তারা বেকুব হয়ে গিয়েছিল অফিস আসার জন্য। উনি কী বলছে আমি ঠিক তখনই বুঝতে পারছি না। আসলে কীভাবে গ্রামের মানুষ থেকে তখন ফোন ব্যবহার সিস্টেম ছিল আমার ঠিক জানা নেই। পরবর্তীতে আমি ওখান থেকে ধূপ ধূপ করে বেরিয়ে গেলাম। একটু হাতে দেখেছিলাম সেই পুরনো জমিদার বাড়ির সামনে যে অংশটিতে খালি জায়গা ছিল সেখানে বর্তমানে কিছু ব্যবসায়ী গরু পালন করছে। অর্থাৎ তারা সেখানে অনেক সুন্দর সিস্টেম করে সেখানে গরু পালন করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে কতই না সুন্দর। এরকম করে পুরো ভিডিও জুড়ে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে দেখবেন আমরা আপনাদেরকে পুরো জমিদার বাড়ির সিস্টেমকে দেখানোর চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রাখতে এবং আপনাদেরকে দেখাতে কোথায় কী রয়েছে সেই জিনিসটি। দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকার চেষ্টা করুন।
ছোটগুলো কেন ধরতে আমি বড়গুলো ধরা কেন হ্যাঁ বড়গুলো এগুলো ভিডিও কল হ্যাঁ গুলো করছি তো